দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের যারা ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য আমি আজকে একটা পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটা টোটালটা আলোচনা করে দেবো এবং তোমরা ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখবে। আমি নিশ্চয় করে বলতে পারি যে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দেবো। প্রথমে দেখো পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের কত নম্বর প্রশ্ন আসছে। টোটাল 5 নম্বর, একটা এমসিকিউ, একটা শর্ট এবং 3 নম্বরের প্রশ্ন এখানে আসবে। তো 3 নম্বরের প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো এমনভাবে যেখান থেকে তোমাদের শর্ট কোশ্চেনও আটকাবে না এবং 3 নম্বরের প্রশ্ন আটকাবে না। তো আমি কোন প্রশ্নগুলো আলোচনা করছি দেখো, এখানে বিগত বছরের যত প্রশ্ন এসছে 3 নম্বরের এবং ইম্পর্টেন্ট সাজেশান যার বাইরে একটু আসবে না। দেখো এখানে বিভিন্ন সালে কোন সালে কি প্রশ্ন এসছে সেগুলো আলোচনা করে দেবো এবং এক্সট্রা প্রশ্ন আলোচনা করে দেবো। এটা তোমরা খাতায় নোট হিসাবেও খাতা পেন বার করে নাও, নোট হিসাবেও লিখে নাও, তোমাদের একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। দেখো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার। দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তার দুটি ব্যবহার লেখো। তেজস্ক্রিয়তা কাকে বলে না, ভারী মৌল যাদের পরমাণু ক্রমাঙ্ক 82-র বেশি এবং নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাতটা 1.5-এর বেশি, সেই রকম ভারী মৌলের নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি অর্থাৎ আলফা, বিটা এবং গামা নির্গমনের মাধ্যমে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হওয়ার ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। দেখো এখানে ভারী মৌল কেন বলছে না, নিউট্রন এবং প্রোটন সংখ্যার যে অনুপাত, ধরো নিউট্রন আর প্রোটন, সেটা কি হচ্ছে 1.5-এর বেশি। মানে আমি জাস্ট বলছি, ধরো প্রোটন কারো যদি 100টা থাকে তাহলে নিউট্রন মোটামুটি 100-র বেশি থাকলে সেটাকে অনুপাতটা 1.5-এর বেশি হবে। মানে 100 যদি প্রোটন হয়, নিউট্রনটা 150-এর বেশি থাকতে হবে, জাস্ট বোঝার জন্য। সেইটাকে আমরা বলতে পারবো 1.5-এর বেশি। তাহলে এই রকম যে সমস্ত মৌল, এবং সাধারণত দেখা যায় এদের পরমাণু ক্রমাঙ্কগুলো 82-র বেশি, তারা কি করছে না, তাদের নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে, নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে সেটা নতুন মৌল একটা পরিণত হচ্ছে। তার মানে কি, তার প্রোটনটা ভেঙে যাচ্ছে, হয়তো প্রোটনটা ভেঙে গিয়ে আবার নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে দেখা যাচ্ছে নতুন মৌল তৈরি হচ্ছে। এই ঘটনাকে তেজস্ক্রিয়তা বলছে। তেজস্ক্রিয়তার ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে, ক্যান্সারের চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহার করা হয়। পৃথিবীর বয়স নির্ণয়, ইউরেনিয়ামের আকরিকের মধ্যে ইউরেনিয়াম এবং সীসার অনুপাত নির্ণয় করে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা এবং একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কিভাবে পরিবর্তিত হয়। আচ্ছা আবার বলে রাখি, দেখো এই প্রশ্নগুলোর যে উত্তর এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পেতে পারে। যেমন ধরো পৃথিবীর বয়স নির্ণয়ে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, বা 4টে অপশান দিলে হয়তো কাদের কাদের ব্যবহার করা হয়, এই অর্থাৎ শর্ট কোশ্চেনও কিন্তু এর মধ্যে থেকেই পাবে। এটা আমি তোমাদের একদম নিশ্চয় করে বলতে পারি। তাই তোমরা ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা ফলো করবে, খাতা পেন বার করে নাও এবং এইগুলোকে নোট হিসাবে লিখে নাও পজ করে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আচ্ছা দেখো, কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে একটা আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণু, মানে নতুন যে পরমাণুটা তৈরি হবে, তার পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কীভাবে পরিবর্তিত হয়। এটা কিন্তু শর্ট কোশ্চেনও পেতে পারো এরকম প্রশ্ন। কীরকম দেখো, কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা নির্গত হয় তাহলে কি হয় অ্যাকচুয়ালি। আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসটার ভর সংখ্যা 4 একক কমে যায় আর পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়। দেখো একটা পরমাণুকে যদি আমরা এইভাবে লিখি এক্স নাম দিয়ে, এটা ক্লাস 9-এ তোমরা পড়েছো, নিচে যেটা থাকে সেটা পরমাণু ক্রমাঙ্ক আর উপরে ভর সংখ্যা, তাহলে দেখা যাচ্ছে আলফা কণা বেরোলে নিচেরটা 2 একক কমছে, তার মানে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমছে, ভর সংখ্যা 4 একক কমছে। অ্যাকচুয়ালি আলফা কণা মানে হলো কিন্তু হিলিয়াম পরমাণুর কণা। তাহলে হিলিয়াম পরমাণুর আমরা যেহেতু জানি যে 2টো প্রোটন থাকে এবং 2টো নিউট্রন থাকে, এটা থেকে এটা বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়, অর্থাৎ ভর সংখ্যা 4 এবং 2। তাহলে এইটা বেরিয়ে যাচ্ছে মানে এখানে 4 উপরে কমছে, মানে এখানে 4 উপরে কমবে, এখানে 2 কমবে। অ্যাকচুয়ালি দেখো এই বাঁ দিক আর ডান দিক যোগ করলে সবসময় যেন সমান হয়। এখানে এ আছে, তাহলে a-4 আর +4 যদি যোগ করি তাহলে দেখো এখানে এ থাকছে, একইভাবে z-2 +2, +2 -2 কেটে যাচ্ছে z,
অর্থাৎ আমি বলতে চাইছি এইখানেও আলফা কণা লিখতে পারতে, তখন এইটা লেখার দরকার ছিল না। অর্থাৎ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে 2 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কমবে, ভর সংখ্যা 4 কমবে। কারণ আলফা কণা মানে কি? হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। এটা কিন্তু শর্ট কোশ্চেন। আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। বেশ, চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা এসেছিল 2017 সালে। কীরকম? ভর ত্রুটি বলতে কি বোঝায়? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? এটা 2017 সালে এসেছিল। আমি বুঝিয়েও দেবো তার সঙ্গে সঙ্গে ডিটেলসটা, এবং উত্তরগুলো তোমরা খাতা লিখে নাও নোট হিসাবে। দেখো ভর ত্রুটি কি, তোমরা ভর ত্রুটি মানে এটা বুঝতে গেলে একটু আইনস্টাইনের একটা ইকুয়েশান ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ ইকুয়েশান, তোমরা জানবে। E=mc²। অর্থাৎ কোনো জিনিসের যদি ভর ঘাটতি হয় তাহলে সেটা শক্তিতে পরিণত হয়। মানে এম যদি কোনো বস্তুর ভর হয় তাহলে সেটা শক্তিতে পরিণত হবে, তার সঙ্গে আলোর বেগের স্কোয়ার, সি মানে আলোর বেগের স্কোয়ার গুণ করলে সেটা শক্তিতে পরিণত হয়। আচ্ছা, প্রশ্নটার মানেটা দেখো, ভর ত্রুটি মানে ভরের ঘাটতি। অ্যাকচুয়ালি একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। এখন আমরা যদি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি তাহলে আমরা জেনেছি যে একটা প্রোটনের কত ভর হতে পারে, একটা নিউট্রনের কত ভর হতে পারে। তাহলে তাত্ত্বিকভাবে যদি আমরা আমরা বলতে পারি যে একটা পরমাণুর মধ্যে কত টোটাল ভর হওয়া উচিত যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জেনে থাকি। তাহলে এটা কিভাবে বোঝানো হয়েছে দেখো, কোনো নিউক্লিয়াস মধ্যস্থ প্রোটন ও নিউট্রনগুলোর মোট ভর এবং নিউক্লিয়াসের ভরের পার্থক্যকে নিউক্লিয়াসের ভর ত্রুটি বলে। দেখো এটা ভালো করে বোঝো। অ্যাকচুয়ালি ধরো একটা যে কোনো পরমাণু আমরা তাকে এইভাবে লিখতে পারি, এক্স যদি পরমাণুর নাম হয় তাহলে জেড, এটা বীজগণিত দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে এর প্রোটন সংখ্যা কত? দেখো এর প্রোটন সংখ্যা হবে জেডটা, বলতে পারি। তলায় যেটা থাকে এটা 9-এ শিখেছো। এ হচ্ছে ভর সংখ্যা। দেখো ভর সংখ্যা মানে কিন্তু নিউট্রন প্লাস প্রোটন। তাহলে এই উপর থেকে যদি নিচেরটা বিয়োগ করি অর্থাৎ A-Z, সেটা আমাদের নিউট্রন সংখ্যা বেরোবে। এটা আমরা কোথায় পড়েছি? ক্লাস 9-এ। এবার আমরা ধরে নিচ্ছি যে এক একটা প্রোটনের ভর হচ্ছে এমপি। এখানে পি সাফিক্স ছোটো হাতে নিচে দেওয়া হচ্ছে। এম মানে ভর, প্রোটনের ভর যে এমপি ধরা হচ্ছে। বীজগণিত দিয়ে যেমন XYZ দিয়ে করা হয়, তাহলে প্রোটনের ভরকে আমরা এমপি বলছি। তাহলে নিউট্রনের ভরকে আমরা MN ধরছি, মানে একটা নিউট্রনের ভর। তাহলে এখানে জেড এবং A-Z কি বোঝাচ্ছে? কতগুলো প্রোটন আছে এবং কতগুলো নিউট্রন আছে একটা যে কোনো মৌলের ক্ষেত্রে। তাহলে দেখো প্রোটনের মোট ভর কত হবে? একটা প্রোটনের ভর যদি এমপি হয়, জেডটা প্রোটনের ভর হবে Z×MP। একইভাবে একটা নিউট্রনের ভর যদি MN হয়, A-Z সংখ্যক নিউট্রনের ভর হবে A-Z×MN, এবং এই দুটো যোগ করলে তার মোট ভরটা পাওয়া যাবে। তাহলে তাই যদি হয়, দেখো এখানে এইটুকু অংশ বাদ দাও। দেখো আমি যেটা লিখিয়েছিলাম একটু আগে, এটা এখানে ওই জিনিসটাই লেখানো হয়েছে। একটু না বুঝিয়ে দিলে তোমরা যেহেতু বুঝতে পারবে না, তাই এটাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে জেড মানে কতগুলো প্রোটন, এটা এক একটা প্রোটনের ভর, মোট প্রোটনের ভর পেয়ে গেলাম। তার সঙ্গে এটা কতগুলো নিউট্রন, এক একটা নিউট্রনের ভর। অর্থাৎ এই দুটো যোগ করলে আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত এইটা। কিন্তু ল্যাবরেটরিতে যখন এক্সপেরিমেন্ট করছি গিয়ে দেখছি আমরা অন্য একটা ভর পাচ্ছি, মানে একটু কম পাচ্ছি। তাহলে কতটা কম পাচ্ছি? এইটা হওয়া উচিত বেশি, কিন্তু মাপতে গিয়ে এম পাচ্ছি। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এইটুকু অংশই কম হচ্ছে, সেইটাকে আমরা লিখছি ভর ত্রুটি, এবং ছোট হাতের এটাকে ΔM এভাবে প্রকাশ করা হয়। এখানে ডিটেলসটা লেখা আছে দেখো, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, এমপি এক একটা প্রোটনের ভর, A-Z নিউট্রনের সংখ্যা, এম পরমাণু নিউক্লিয়াসটির পরীক্ষালব্ধ ভর। অর্থাৎ এক্স্যাক্টলি ল্যাবরেটরিতে মাপলে এটা পাওয়া যাচ্ছে, থিওরিটিক্যালি তাত্ত্বিকগতভাবে এটা হওয়া উচিত। এদের বিয়োগফলটা হচ্ছে ভর ত্রুটি। বুঝে গেলে? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, এটা এখন মুখস্থ রাখো, পরে আমি ডিটেলস আবার বলে দেবো, প্রশ্ন আসবে যখন। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে ভর ত্রুটি। যখন নিউক্লিয় সংযোজন পরের প্রশ্ন আসছে, এটা আমি ডিটেলসে বলে দিচ্ছি। এটা এখন নোট করে নাও যে নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে ভর ত্রুটি। বেশ, দেখো পরের প্রশ্ন 2018 সালে এসেছিল। 2018 সালে আলফা ও গামা রশ্মির আধান এবং আয়োনাইজিং ক্ষমতা তুলনা করো, তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো। দেখো আলফা ও গামা রশ্মি যদি তুলনা করা হয় আধান দিয়ে, দেখো আলফা রশ্মি ধনাত্মক আধানবাহী কণার স্রোত, আলফা কণার আধান একটি প্রোটনের আধানের দ্বিগুণ, গামা রশ্মি আধানবিহীন অর্থাৎ নিস্তড়িত। এখন দেখো আয়নিত করার ক্ষমতা, কোনো জিনিসকে আয়নিত করতে গেলে যার ভর বেশি হবে সে মানে ধাক্কা দিয়ে একটা ইলেকট্রনকে সরিয়ে দেওয়া,
ধাক্কা দেওয়ার ক্ষমতা কার বেশি হবে? যার ভর বেশি হবে। যেহেতু আলফা রশ্মির ভর বেশি, ওই জন্য গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু গামা অপেক্ষা আলফা রশ্মির বেশি হবে। গ্যাসকে আয়নিত করার ক্ষমতা কিন্তু গামা রশ্মির কম। তেজস্ক্রিয়তার ব্যবহার, এটা আগের প্রশ্ন ছিল, এটা আরেকবার বলে দিচ্ছি। দেখো, তেজস্ক্রিয় কোবাল্ট ক্যান্সারগ্রস্ত কোষ ধ্বংসে ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় কার্বন বা দ্বারা রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জীবাশ্মের বয়স নির্ণয় করা হয়। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেনও বটে। জীবাশ্মের বয়স নির্ণয় করতে তেজস্ক্রিয় কার্বন, আর আগে যেটা আলোচনা করলাম পৃথিবীর বয়স নির্ণয় করতে ইউরেনিয়াম আর সিসার অনুপাত নেওয়া হয় আইসোটোপের। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন একই সঙ্গে বলে দিলাম। নেক্সট প্রশ্ন 2019 সালে এসেছিল। দেখো, কোনো তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু গামা রশ্মির নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। এটা এসেছিল 2019 সালে। দেখো, আচ্ছা দেখো, নতুন মৌল সৃষ্টি হয়। নতুন মৌল মানে কি? দুটো মৌল আলাদা কখন হয়? যদি তার নিউট্রন সংখ্যা আলাদা হয়। মৌলের মূল ধর্ম কিন্তু প্রোটন সংখ্যার উপর নির্ভর করে। তাহলে প্রোটন সংখ্যা যদি পাল্টায় তাহলে কিন্তু বলতে পারবো যে সেটা নতুন মৌল। দেখো, মৌলের নিউট্রন সংখ্যা এক হতে পারে, কিন্তু প্রোটন সংখ্যা যখনই আলাদা হয়ে যাবে তখন কিন্তু মৌলটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো, গামা রশ্মি যখন নির্গমন হচ্ছে, গামা রশ্মির তো অ্যাকচুয়ালি কোনো ভর নেই, ওটা একটা এনার্জি। তাহলে তার সেখানে কিন্তু প্রোটন সংখ্যা পরিবর্তন হওয়ার কোনো গল্প নেই। কিন্তু আলফা রশ্মি মানে আমি কি বলেছিলাম? একটা হিলিয়াম কণার পরমাণু, অর্থাৎ যার প্রোটন 2 এবং ভর সংখ্যা 4 হওয়ার জন্য নিউট্রন সংখ্যাও 2। তাহলে এটা যখন বেরিয়ে যাচ্ছে, আমার তো দুটো প্রোটন কমে যাচ্ছে, তার মানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো উত্তর কি লেখা হয়েছে এখানে। আলফা কণা হলো 2 একক ধনাত্মক আধানবাহী হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। তাহলে হিলিয়াম বেরোচ্ছে মানে নিচে 2 কমবে, তাহলে আলফা কণা নির্গমনে পরমাণু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায় এবং নতুন মৌলের সৃষ্টি হয়। এটাই হচ্ছে ব্যাখ্যা। অপরপক্ষে গামা রশ্মি আধানবিহীন তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না। দেখো, এটা কিন্তু প্রশ্ন অন্যভাবেও ঘুরিয়ে আসতে পারে যে আলফা কণা কী কণা, মানে এই প্রশ্নগুলোর সঙ্গেই শর্ট কোশ্চেন হয়ে যাবে। তাই আমি বলছি এইগুলো তোমরা খাতায় নোট করে নাও, এগুলো ভালো করে মুখস্থ করো, তোমাদের কোনো প্রশ্ন আটকাবে না, একদম দায়িত্বের সঙ্গে বলছি। পরের প্রশ্ন 6, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা এবং কোনটির আয়নন ক্ষমতা সর্বাধিক? 2020-তে এসেছে। দেখো, তেজস্ক্রিয় রশ্মি কিন্তু পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। তেজস্ক্রিয় রশ্মিগুলোর মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক গামা রশ্মির। ভেদন ক্ষমতা মানে কি? ভেদ করে চলে যাবে। দেখো, গামা রশ্মির কী হয়? গামা রশ্মি একটা এনার্জি, ওর কোনো ভর নেই। আমি অন্যভাবে একটা বোঝাচ্ছি। আমাদের বলে দেখবে তোমরা সিনেমাতে একটা ভূত কি মানুষের শরীর ভেদ করে চলে যাচ্ছে, তার মানে কি? তার তো কোনো মাস নেই। অর্থাৎ যার মাস না থাকবে সে ট্রান্সপারেন্ট হবে, সে একদম ভেদ করে চলে যাবে। কিন্তু যার মাস থাকবে, ভর থাকবে, সে তো ধাক্কা খাবে। তাহলে ভেদন ক্ষমতা কিন্তু সেই লজিকে গামা রশ্মির বেশি হবে। উল্টো দিকে আয়নন ক্ষমতা মানে কি? ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা। তাহলে ফেলে দিতে গেলে তার কিন্তু ভর থাকতে হবে। সেই অর্থে আলফা রশ্মির কিন্তু আয়নন ক্ষমতা সর্বাধিক হবে, কিন্তু ভেদন ক্ষমতা হবে গামা রশ্মির। আচ্ছা, পরের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন শুরু করবার পূর্বে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া সম্পন্ন করা হয় কেন? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার একটা ব্যবহার লেখো। দেখো, আচ্ছা, নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন এর পরে আমি আলোচনা করছি। অ্যাকচুয়ালি নিউক্লিয় সংযোজন হচ্ছে সেই রকম একটা বিক্রিয়া যেটা সূর্যেতে অবিরাম ঘটছে, হাইড্রোজেন বোম। অর্থাৎ নিউক্লিয় বিভাজন ঘটিয়ে ধরো পরমাণু বোম তৈরি হচ্ছে। নিউক্লিয় সংযোজনে কিন্তু মানে বেশি এনার্জি উৎপন্ন হয়, কিন্তু এই বিক্রিয়াটা ঘটা গেলে প্রচুর তাপ লাগে, এবং সেই তাপের পরিমাণটা কত দেখো, প্রায় 10⁷ কেলভিন। মানে বুঝতে পারছো, 1-এর পরে 7টা শূন্য, মানে প্রায় কোটি ডিগ্রি এরকম। নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য যে উচ্চ উষ্ণতা অর্থাৎ 10⁷ কেলভিন বা তারও বেশি প্রয়োজন হয়, তা কিন্তু তাহলে ওই হিটটা আমরা কোথা থেকে পাবো? আমি একটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাবো, অর্থাৎ দুটো হালকা পরমাণুকে মিশিয়ে আমি এনার্জি তৈরি করবো। মেশাতে গেলে যে হিটটা লাগবে সেটা আমি নর্মাল প্রকৃতিতে পাবো না। সেই জন্য এই টেম্পারেচারটা পাওয়ার জন্য আগে আমাদের নিউক্লিয় বিভাজন ঘটিয়ে নিতে হয়। তাহলে এই সংযোজন ঘটানোর জন্য যে উচ্চ উষ্ণতার প্রয়োজন হয় তা কেবলমাত্র নিউক্লিয় বিভাজনের দ্বারাই সৃষ্টি করা সম্ভব। তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো প্রয়োজন। এবার নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ব্যবহার। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয় চুল্লিতে উৎপন্ন তাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। দেখো,
নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার ব্যবহার, এটা কিন্তু ভালো কাজেও লাগানো, বোম তৈরি নয় সবসময়, নিউক্লিয় বিভাজনকে আমরা ভালো কাজেও লাগাতে পারি। নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার আমরা যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তোমরা জানো, সেটাতে তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিউক্লিয় বন্ধন শক্তির সংজ্ঞা দাও, একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত? আচ্ছা, বন্ধন শক্তিটা কোথা থেকে আসছে দেখো, ভর ত্রুটি। আচ্ছা, বন্ধন শক্তি দেখো, এই যে বললাম আইনস্টাইনের সমীকরণ ইকুয়াল টু এমসি স্কোয়ার, অর্থাৎ ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করতে চাই তার সঙ্গে আলোর বেগের স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তাহলে সামান্য একটু ভর বিপুল শক্তি উৎপন্ন করতে পারে। এবার নিউক্লিয় বন্ধন শক্তি অ্যাকচুয়ালি কী হয় দেখো, তোমাদের একটু আগে যে আলোচনা করলাম যে একটা পরমাণু নিউক্লিয়াসের বাস্তবিক যে ভর হওয়া উচিত ছিল তার থেকে কিন্তু একটু কম হয়, তাই তো? যেটা একটু পড়ালাম যে ডেল এম সমান জেড এম পি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, এটা হওয়া উচিত, কিন্তু বাস্তবে অর্থাৎ এটা থেকে বিয়োগ করলে সেটা কম হয়। ঠিক এর সঙ্গে যদি আমি সি স্কোয়ার গুণ করে দিই তাহলেই কিন্তু সেটা শক্তি হয়ে যাচ্ছে, এটাই বলছে দেখো এখানে। কারণ এখানে অ্যাকচুয়ালি বলছে নিউক্লিয়াস গঠনের সময় পরিলক্ষিত ভর ত্রুটি, মানে যেটা ভরের ঘাটতি হলো তার সঙ্গে সি স্কোয়ার গুণ করা হচ্ছে, তাহলে আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তিই আকর্ষক বলরূপে কাজ করে নিউক্লিয়াসে উপস্থিত নিউক্লিয়নগুলোকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। এই শক্তিকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। দেখো, একটা নিউক্লিয়াস কিন্তু খুব অল্প জায়গা, এই অল্প জায়গার মধ্যে ওই যে প্রোটন নিউট্রন তারা সেম চার্জ, ধরো প্রোটন নিউট্রনের কোনো চার্জ নেই, তাহলে এই প্রোটন এর প্লাস প্লাস তো বিকর্ষণ করার কথা, অথচ এরা একটা অল্প জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছে। কি করে সম্ভব? না, ওই যে ভরের ঘাটতি হয়েছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছে। এই শক্তিটা কিন্তু বিপুল শক্তি, এই শক্তিকে কাজে লাগে, এই শক্তিটাই কিন্তু একে আটকে রেখে দিচ্ছে অল্প জায়গার মধ্যে, তাহলে এইটাই হচ্ছে বন্ধন শক্তি। আচ্ছা, একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত? দেখো, ঠিক একইভাবে ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ অনুযায়ী একটা ইলেকট্রনের যেটা ভর অর্থাৎ 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং, তার সঙ্গে আলোর বেগ যদি গুণ করে আমরা যে এনার্জি পাবো আমরা সেটাকে এনার্জিতে কনভার্ট করবো। তা এটা তোমাদের অত ডিটেলস তোমাদের টেনে এখন পড়ার দরকার নেই, তোমরা জেনে রাখো এই মানটা ক্যালকুলেশন করলে আমরা পাই 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট বা 0.5, এরা যেটা মনে রাখতে সুবিধা হবে 0.51 বা 0.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা শুধু মনে রাখবে। আচ্ছা, এইবার লাস্ট যে দুটো প্রশ্ন অর্থাৎ নিউক্লিয় সংযোজন আর বিভাজন, এই দুটো কিন্তু তোমরা একদম মুখস্থ করে রাখবে, এই চ্যাপ্টারের বেসিক শুরু যেটা। কীরকম? প্রথমে এখানে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার কথা আছে। হ্যাঁ, এই প্রশ্নটা কি বলছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি, নিউক্লিয় সংযোজন এবং বিভাজনের মধ্যে পার্থক্য। আচ্ছা, নিউক্লিয় সংযোজনে কি হয় দেখো, আগে আমি এক্সাম্পলটা বোঝাই, এটা যখন পড়বে না আগে এক্সাম্পলটা পড়বে, তারপর এটা মুখস্থ করবে। নিউক্লিয় সংযোজনে অ্যাকচুয়ালি 4টে মৌল, মানে হালকা মৌলকে জুড়ে দিয়ে একটা ভারী মৌল তৈরি করা, সংযোজন, জোড়া হচ্ছে। কীরকম? এটা আগে এক্সাম্পলটা দেখায় তোমাদের। দেখো, এইভাবে ধরো আমি 4টে আমার হাইড্রোজেনের পরমাণু, এইভাবে লেখা যেতে পারে। আমি এইভাবে না লিখে এটাকে আমরা একসঙ্গেও করতে পারি, তাহলে এটাকে আমরা কী হবে, এটাকে এইখানে দেখো এইভাবে লেখা হয়েছে 4H11, মানে 4টে হাইড্রোজেনের এরকম পরমাণুকে আমরা যুক্ত করে দিচ্ছি। তাতে কি তৈরি হচ্ছে? হিলিয়ামের একটা পরমাণু তৈরি হচ্ছে, দুটো পজিট্রন তৈরি হচ্ছে এবং এনার্জি তৈরি হচ্ছে 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো, এই দিকের সঙ্গে যোগ করলে এই দিকে মিলবে, কীরকম? 4 আর উপরে 0, তাহলে 4 হচ্ছে। আর এখানে দেখো একটার জন্য ভর সংখ্যা 4, তাহলে 4 একে 4 উপরে মিলে গেল। নিচে দেখো এখানে 2, আর এখানে দেখো 2 একে 2, 2 এর 2 4, এখানেও 4 একে 4। অর্থাৎ যখন এরকম সমীকরণ হয়, বাঁ দিকের উপরে যা ভর সংখ্যা হবে বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলবে, একইভাবে প্রোটন সংখ্যাটাও বাঁ দিকের সঙ্গে ডান দিক মিলবে। বেশ, তাহলে এই বিক্রিয়াটা ঘটাতে গেলে কিন্তু প্রচুর শক্তি লাগে, তাই বলছে অতি উচ্চ তাপমাত্রায় প্রায় 10 টু দি পাওয়ার 7 কেলভিন একাধিক হালকা নিউক্লিয়াসের সংযোজন দ্বারা অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন হয়। মানে হাইড্রোজেনের থেকে হিলিয়ামটা ভারী, অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন, এবং এর ফলে সামান্য ভর বিনষ্ট হয়। দেখো, এটা যখন তৈরি হয় না, একটু ভরের ঘাটতি হয়, সেই ভরটা এখানে এনার্জিতে কনভার্ট হয়ে যায় বা শক্তিতে পরিণত হয়। এর ফলে সামান্য ভর বিনষ্ট হয়ে বিপুল শক্তি উৎপাদনের ঘটনাকে নিউক্লিয় সংযোজন বলা হয়। এবার নিউক্লিয় বিভাজন সংযোজনের পার্থক্য। নিউক্লিয় বিভাজনে কি হচ্ছে? নিউক্লিয় বিভাজনে ভারী নিউক্লিয়াসের ভাঙনের ফলে অপেক্ষাকৃত হালকা নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয় বিভাজনটা পরে আমি অ্যানালিসিস করছি।
আর নিউক্লিয় সংযোজনে কি হয়, হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে। সংযোজনে যুক্ত হচ্ছে, বিভাজনে ভেঙে যাচ্ছে। নিউক্লিয় বিভাজনে নিউক্লিয় সংযোজন অপেক্ষা কম শক্তি উৎপন্ন হয়, আর নিউক্লিয় সংযোজনে কিন্তু বেশি শক্তি উৎপন্ন হয়। একই ভরের নিউক্লিয় সংযোজনে নিউক্লিয় বিভাজন অপেক্ষা প্রায় 30 গুণ বেশি শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়, নিউক্লিয় বিভাজনে এর থেকে কম শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, নিউক্লিয় সংযোজনে উচ্চ তাপমাত্রার প্রয়োজন, প্রায় 10⁻⁷ কেলভিন। আর এক্ষেত্রে অত তাপের দরকার হয় না, উপযুক্ত গতিসম্পন্ন নিউট্রন দ্বারা নিউক্লিয়াসকে আঘাতের প্রয়োজন। ব্যাস, এটা নোট করে নাও স্পজ করে। চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। এটা একটা খুব কনফিউজিং প্রশ্ন, যদি শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে বিটা রশ্মি ইলেকট্রনের স্রোত, আমরা জানি আলফা বিটা গামা বিটা রশ্মি ইলেকট্রনের স্রোত হলেও কিভাবে এই রশ্মি পরমাণুর কেন্দ্রকে সৃষ্টি হয়। দেখো, আলফা বিটা গামা রশ্মিকে আমরা বলছি যে নিউক্লিয় ঘটনা, তাহলে প্রশ্ন হচ্ছে বিটা রশ্মি যদি ইলেকট্রনের স্রোত হয়, ইলেকট্রন তো আমরা জানি পরমাণুর বাইরে থাকে, নিউক্লিয়াসের বাইরে, তাহলে এটা কি করে কেন্দ্রকে সৃষ্টি হয়। আর এর সঙ্গে দিয়েছে ক্রমবর্ধমান ভর অনুসারে সাজাও আলফা বিটা গামা। বেশ, দেখো তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াসে কিভাবে আসছে, দেখো আগে তেজস্ক্রিয় যখন বিভাজন, তেজস্ক্রিয়তা কী জন্য হয়, অ্যাকচুয়ালি নিউট্রন প্রোটন থাকে, এই নিউট্রনটা ভেঙে গিয়ে না একটা প্রোটন আর ইলেকট্রন তৈরি করে। দেখো এখানে দেওয়া হয়েছে একটা প্রোটন, প্রোটন মানে কি, তার একটাই প্রোটনের জন্য 1 এবং তার ভর সংখ্যাও 1 হবে সেই অর্থে। আর বিটা হচ্ছে ইলেকট্রনের স্রোত, যার চার্জটা -0, এই দুটো যোগ করলে দেখো 0, অর্থাৎ নিউট্রন ভেঙে সেখানে প্রোটন এবং এই বিটা রশ্মি অর্থাৎ যেটা ইলেকট্রন হিসেবে বেরিয়ে আসছে, এইটাকে আমরা বলছি বিটা রশ্মি মানে ইলেকট্রন। তাহলে এটা আসছে কোথায়, অ্যাকচুয়ালি নিউট্রন ভেঙে আসছে, আর নিউট্রন থাকে আমাদের পরমাণু নিউক্লিয়াসে, তাই এটা ভাবার কোনো কারণ নেই যে এই বিটা রশ্মিটা বাইরে ইলেকট্রন আছে বলে যে বাইরের ইলেকট্রন থেকে আসছে, তা না, এটা নিউট্রন ভেঙে তৈরি হচ্ছে। তাই আমরা বলতে পারি তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসে একটা নিউট্রন ভেঙে একটি প্রোটন এবং একটি ইলেকট্রন উৎপন্ন করে, উৎপন্ন ইলেকট্রন নিউক্লিয়াস থেকে বিটা কণা রূপে নির্গত হয়। আচ্ছা, ক্রমবর্ধমান ভর অনুসারে সাজাচ্ছি, ভর বেশি হবে, সব থেকে ভর কম কার, গামা রশ্মি, তারপরে বিটা, তারপরে আলফা। এই প্রশ্নটা আগে অলরেডি দুটো প্রশ্নে আলোচনা হয়ে গেছে যে ভর ত্রুটি ও বন্ধন শক্তি বলতে কি বোঝো। কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড হলে বন্ধন শক্তির রাশিমালা প্রতিষ্ঠা করো। ওখানে বন্ধন শক্তির আলোচনা করা হয়েছে, এখানে রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলেছে। রাশিমালা প্রতিষ্ঠা করা কিছুই নয়, আমি যদি ভর ত্রুটিটা বার করতে পারি, যেটা অলরেডি আগে বলে দিয়েছি, তার সঙ্গে c² গুণ করে দেবো। দেখো ভর ত্রুটি কাকে বলা হয়েছিল না, যে কোনো পরমাণু নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং ওই নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সময়ের মোট তাত্ত্বিক ভরের মধ্যে যে পার্থক্য তাকে ভর ত্রুটি বলে। ওটা আগের প্রশ্নটা একটু দেখে নেবে, তাহলে বুঝে যাবে। এবার বন্ধন শক্তি বার করবো, তাহলে ভর ত্রুটি আগেই আমরা বার করেছি যে ভর ত্রুটি যদি ΔM হয় তাহলে ZMP + A - Z × Mn - M। এখানে কোনটা কি অলরেডি আগেও বলে দিয়েছি, এখানে আছে দেখে নেবে। তা আমি জাস্ট এর সঙ্গে c² গুণ করে দেবো, সেটাই শক্তি হয়ে যাবে। ভরের সঙ্গে c² গুণ করলে = mc² বলেছি, তাহলে এটা যদি ই হয় শক্তি, ΔM × c², এটাই শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তার মানে এই টার্মের সঙ্গে আমি c² গুণ করলে সেটাই হবে আমার বন্ধন শক্তি রাশিমালা। পজ করে এটা নোট করে নাও। চলে যাচ্ছি পরের প্রশ্ন। এগুলো শর্ট কোশ্চেনও আসতে পারে। দেখো এইভাবে কি বলেছে যে এই নিউক্লিয় বিক্রিয়াগুলো সম্পন্ন করো। কীরকম না, ইউরেনিয়াম থেকে একটা আলফা কণা বেরোচ্ছে, পরে আবার দুটো বিটা কণা বেরোচ্ছে। কীভাবে হচ্ছে দেখো। আচ্ছা, আলফা কণা মানে আমি কি বলেছি, ভেরি ইম্পর্ট্যান্ট, এর প্রোটন সংখ্যা, এটা ইম্পর্ট্যান্ট, প্রোটন সংখ্যা কত কমবে, 2 একক কমবে। দেখো 92 থেকে 90 হয়েছে, মানে এর উত্তরটা এখানে করে দিয়েছি। আর এটা 4 একক কমবে 238 থেকে। তাহলে আলফা কণা যখনই বেরোবে তোমরা নিচেই 2 কমিয়ে দেবে, উপরে 4 কমিয়ে দেবে, এটা হয়ে গেল। এবার বিটা কণা বেরোলে অ্যাকচুয়ালি কী হচ্ছে দেখো। আচ্ছা, বিটা কণা যখন বেরোচ্ছে, তোমরা একটা বিটা কণা বেরোলে তার প্রোটন সংখ্যা 1 একক বাড়বে, এটা জেনে রাখবে। কেন হচ্ছে সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি দেখো, একটা পরমাণুর মধ্যে কী কী থাকে, প্রোটন, নিউট্রন। বিটা কণা আসছে কোথা থেকে, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন একটু ইলেকট্রন তৈরি করছে। এইবার ধরো অ্যাকচুয়ালি কোনো পরমাণুতে আমি ধরে নিচ্ছি, ধরো 2টো প্রোটন আছে আর 3টে নিউট্রন আছে, ধরো 2টো প্রোটন 3টে নিউট্রন। তাহলে কি হবে, এর ভর সংখ্যা, প্রোটন সংখ্যা 2 মানে নিচে 2 হলো, তাহলে এর ভর সংখ্যা কত দেবো, এই দুটো যোগফল, প্রোটন আর নিউট্রনের যোগফল 5। এবার দেখো
যদি একটা বিটা কণা বেরোয়, অ্যাকচুয়ালি একটা নিউট্রন এখান থেকে ভেঙে যাবে, দিয়ে একটা প্রোটন তৈরি হবে, একটা ইলেকট্রন তৈরি হবে। তার মানে কি নিউট্রন সংখ্যাটা কমে যাবে। এর পরবর্তীকালে এটা কিছু পরিণত হচ্ছে। দেখো, একটা যদি নিউট্রন সংখ্যা কমে যায়, তার মানে নতুন ক্ষেত্রে তার প্রোটন সংখ্যা একটা বেড়ে যাবে, 3 হয়ে যাবে, এবং এটাও 1 একক কমে যাবে, 2। তাহলে অ্যাকচুয়ালি এর প্রোটন কত হচ্ছে? 3। নিচে 3 হলো, উপরে কিন্তু দেখো 3 আর 2 5ই থাকবে। অর্থাৎ একটা বিটা কণা বেরোলে শুধুমাত্র তার প্রোটন সংখ্যা পরিবর্তিত হয়। তার ভেতরের লজিকটা কিন্তু এইটা, যে কেন হয় সেটা বুঝিয়ে দিলাম। তার মানে যদি শুধু মনে রাখতে চাও এত ডিটেলস, মানে এটা বোঝার জন্য, আর না হলে এমনি প্রবলেম সলভ করার জন্য, একটা বিটা কণা বেরোলে নিচেটা 1 বাড়বে, তাহলে এখানে দুটো বিটা কণা বেরিয়েছে 2 বাড়বে, তাহলে 90 আর 2 92। উপরের কোনো পরিবর্তন হয় না দেখালাম, তাহলে এটা উত্তর। এটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের জন্য, জেনে রাখো। হ্যাঁ, এবার যেটা নিউক্লিয় বিভাজন কাকে বলে মুখস্থ রাখবে, এই সমীকরণগুলো মুখস্থ রাখবে। নিউক্লিয় বিভাজন মানে দেখো ভেঙে যাচ্ছে, একটা ভারী জিনিস ভেঙে দুটো আলাদা ছোট ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে। দেখো এদের দেখো ভর সংখ্যা কমে গেছে, তারপরে তোমার প্রোটন সংখ্যা কমে গেছে। তাহলে ইউরেনিয়ামকে আমরা সাধারণত ব্যবহার করি, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা দেওয়া হয়। ধাক্কা দিলে কি হচ্ছে? দুটো আলাদা হালকা মৌলের নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবং আরও 3টে নিউট্রন তৈরি হচ্ছে, এবং শক্তি তৈরি হচ্ছে। তাহলে এটা কীভাবে মনে রাখবো না, কোনো ভারী নিউক্লিয়াসকে মাঝারি মাপের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলার ঘটনাকে নিউক্লিয় বিভাজন বলে। এটা পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। দেখো আমি বলেছিলাম নিচেরগুলো যোগ করলে নিচেরটার সঙ্গে মিলবে, উপরেরগুলো যোগ করলে বাঁ দিকের উপরেরটার সঙ্গে মিলবে। দেখো 141 92, আর এখানে 3 1 3 যোগ করলে 235, আর 236 হবে। যোগ করে তোমরা দেখে নেবে পজ করে। এখানে 92 আছে, দেখো 56 আর 36, আর 3 0 0, তাহলে 56 আর 36 যোগ করলে 92। তাহলে এটা কি করে মনে রাখবে? তুমি যদি এই দুটো হালকা মৌলের একটাকে মনে রাখো, তাহলে এই 92 থেকে 56 বিয়োগ দিলে নিচেটা মিলে যাবে। তাহলে একটা যে কোনো মনে রাখবে, বাকিটা যোগ বিয়োগ করে বুঝে যাবে। তাহলে একটা নিউট্রন দিয়ে ধাক্কা দিচ্ছে, এখানে 3টে নিউট্রন আবার তৈরি হচ্ছে, এই 3টে নিউট্রন আবার ইউরেনিয়ামকে ভাঙে, এইভাবে চেন রিয়াকশান হয়, ওই জন্য এত শক্তি উৎপন্ন হয়। যাই হোক, একটা পরমাণুর জন্য এখানে দেখানো হয়েছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। পারমাণবিক বোমার ক্ষেত্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। আচ্ছা, নিউক্লিয় চুল্লি কি? এখানে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? নিউক্লিয় চুল্লি মানে যে যন্ত্রের সাহায্যে এই যে সংযোজন বিক্রিয়াগুলো সেগুলোকে নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয়। তাহলে এই যে ধরো একটা নিউট্রন ভেঙে আবার 3টে হচ্ছে, এ আবার বিক্রিয়া করাচ্ছে, আবার শক্তি হচ্ছে, 3টে থেকে 9টা হবে, অর্থাৎ শক্তি উৎপন্ন হতেই থাকবে। এইটা হলে তো পারমাণবিক বোম তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাকে মানব সভ্যতায় কাজে লাগাতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই নিউট্রনের উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে যে যন্ত্রের সাহায্যে এটা করা হয় সেটা হচ্ছে নিউক্লিয় চুল্লি। যে যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন তাপশক্তির দ্বারা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে নিউক্লিয় চুল্লি বলে। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে মডারেটর হিসাবে কি ব্যবহার হয়? নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে গ্রাফাইট এবং ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। তোমরা এই ভিডিওটা ভালো করে নোট করে নাও, মুখস্থ করো। তোমাদের এখান থেকে দেখবে সমস্ত শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, তোমরা এর বাইরে থেকে পাবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করো, যাতে আমি এরকম ভিডিও আরও বানানোর অনুপ্রেরণা পাই। যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি।